নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদের সই 25 দলের। দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। নির্বাচন পদ্ধতি ঠিক করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার। সনদ স্বাক্ষরকে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি। বাস্তবায়নে দেরি হলে সংকট তৈরির শঙ্কা জামায়াতের। অনুষ্ঠান বর্জন এনসিপির। কিছু দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। রণক্ষেত্র সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ। টিয়ার শেলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। রূপনগরে পোড়া রাসায়নিক গুদামের আশপাশের বাতাসে বিষাক্ত গ্যাস। ঝুঁকি এড়াতে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ। ভয়াবহতা থেকে বাঁচতে আইনের শক্ত প্রয়োগ চায় ফায়ার সার্ভিস। প্রতি মাসে ৩,০০০ ৩,৫০০ বিল আসতো, এখন আমার প্রতি মাসে ৬,০০০ টাকা বিল আসে। টাকা ঢুকেছি, একদিন পরে টাকা নাই। ১,০০০ টাকা ঢুকালে এখনো ৭৫০ এরকম টাকা আসতেছে। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অসন্তোষ। ১,০০০ টাকা রিচার্জে কেটে নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০। পোস্টপেইডের তুলনায় দ্বিগুণ খরচে ক্ষোভ। কথা বলতে রাজি নয় ডেসকো। দেখছিলেন শিরোনাম। ভোরের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। নতুন ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। নানা অনিশ্চয়তা কাটিয়ে সই হলো জুলাই জাতীয় সনদ। দীর্ঘ ৮ মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। তবে সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই সনদ সইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মঞ্চে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে রাজনৈতিক দলের নেতারা অভিবাদন জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। একই মঞ্চে তখন এনসিপি ছাড়া অন্যান্য প্রায় সব দলের নেতারা উপস্থিত ছিলেন। ঐক্যমত কমিশন প্রায় ১ বছর আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলোকে তার কপি দেয়া হয়। প্রত্যেক রাজনৈতিক দলের ২ জন করে শীর্ষ নেতা স্বাক্ষর করেন ঐতিহাসিক জুলাই সনদে। বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের পক্ষে স্বাক্ষর করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্বাক্ষর আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। ডক্টর ইউনূস বলেন, এই স্বাক্ষরের মাধ্যমে নতুন এক বাংলাদেশের জন্ম হলো। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে, যার প্রস্তুতি জুলাই সনদ। দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারে। এখন আমরা সভ্যতায় আসলাম। রাজনৈতিক দলগুলোকে বসে আগামী জাতীয় নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা ঠিক করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অল্প সময়ের মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে সুপারিশমালা দেবেন তারা। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপি ছাড়াই অবশেষে স্বাক্ষর হলো বহুল প্রত্যাশিত জুলাই সনদ। রাজনৈতিক দলগুলো এই সনদ বাস্তবায়ন করে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে, এমনই প্রত্যাশা জুলাই শহীদ ও আহতদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এর মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণ শুরু হলো আজ। এদিকে সনদ বাস্তবায়নে দেরি হলে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গোটা জাতির যে আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সংস্কার করে, প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। এই জাতির ৫৪ বছরে বারবার যে নানা অপকর্ম প্রশাসনের সম্মুখীন হয়েছিল, আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে সিগনেচার করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আজকে সমস্ত দলগুলি এগুলোর সাথে ঐক্যমত হয়েছে, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা নির্বাচনে গণভোট চাই এবং এটা বাস্তবায়ন সঠিক প্রক্রিয়া চাই। যেসব ব্যাপারে আজকে সনদ স্বাক্ষর করলাম, এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদ আমরা কার্যকর করতে পারি। সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন, যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে, আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে। আশা করি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করে যাবে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে, সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। এর আগে রাজধানীর ইস্কাটনে এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জনগণকে প্রতারিত করে এই সনদে স্বাক্ষর করেছে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই না করার কথা আগেই জানিয়ে দেয় এনসিপি। শুক্রবার সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি দলটি। ইস্কাটনে এনসিপির নতুন সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। বলেন, ঐক্যের নামে যে সনদে স্বাক্ষর হয়েছে তা কোনোভাবেই জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবী মানুষ একত্রিত হয়েছে। এদিকে পঞ্চগড়ের টুনিরহাটে সাংবাদিকদের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের আলাপেও উঠে আসে জুলাই সনদ প্রসঙ্গ। নামমাত্র সনদে স্বাক্ষর করে নির্বাচনে যাওয়ার চেষ্টার অভিযোগ করেন তিনি। এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। এছাড়াও সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। লাঠিচার্জ করেছে, টিয়ার শেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবন এলাকা। দাবি দাওয়া নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। তাদের দাবি, সনদের আইন ভিত্তি না দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার। রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার। তারা বলতেছে 5 মিনিটের মধ্যে এখান থেকে সরে যান। কেন আমরা কেন সরে যাব? আমাদের অধিকার নাই এখানে? আমরা আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদেরকে বলে সরে যেতে। আমাদের রক্তের উপরে তুমি মসনদ বসা, তুমি চেয়ার বসায় বসে আসো, সে জায়গা তাহলে তুমি কি করলা? তুমি তো আমাদের সাথে মুনাফিকি করলা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের উৎপত্তি এবং এই জুলাই সনদের যাত্রা রাষ্ট্র সংস্কারে, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেও জুলাই অভিযাত্রীদের এই আন্দোলন এবং এই আন্দোলন একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সূত্রাবাদের দিকে পাঠিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। 1 ঘন্টার বেশি সময় উত্তেজনার পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের ৫ম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংশোধনীতে জুলাই যোদ্ধা হত্যার বিচার, মর্যাদা, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান তিনি। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। 2 দিন চিকিৎসা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 11টার দিকে তাকে বহনকারী গাড়ি বহর হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার দিকে রওনা দেয়। 8 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছান বেগম জিয়া। এর আগে মেডিকেল বোর্ডের পরামর্শে গত বুধবার রাতে এভার কেয়ারে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সবশেষ গত 28 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। চিকিৎসকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে উনি ওনার বাসায় এসছেন এবং আপনারা ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে উনি দোয়া চেয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। ভোরের সময় আরও থাকছে। লাগামহীন স্বর্ণের বাজারে তলানিতে বিক্রি, চোরা চালান ঠেকাতে বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের দাবি বা জুসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের। আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদামের ভেতরে ও বাইরে বাতাসে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড ও কার্বন মনোক্সাইড গ্যাসের উপস্থিতি। জায়গা ভেদে 60 থেকে 150 ppm পর্যন্ত হাইড্রোজেন সালফার পেয়েছে বোম ডিসপোজাল ইউনিটের গ্যাস ডিটেক্টর। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলো। ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম না সরালে এমন দুর্ঘটনা বন্ধ হবে না উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, রাসায়নিকের ভয়াবহতা থেকে নাগরিকদের নিরাপদে রাখতে প্রয়োজন আইনের শক্ত প্রয়োগ। সাইফুর রুদ্রের রিপোর্ট। 14 অক্টোবর আগুন লাগে রাজধানীর রূপনগরের একটি রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায়। 3 দিন পার হলেও বের হচ্ছে ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস, যাকে হাইড্রোজেন সালফাইড বলছে উদ্ধার কাজে অংশ নেওয়া সংস্থাগুলো। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও মান নির্ণয়ে গ্যাস ডিটেক্টর যন্ত্র ব্যবহার করে সংস্থা দুটি। এতে ধরা পড়ে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি। বিষাক্ত গ্যাসের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হলেও টনক নড়েনি বাসিন্দাদের। 2-1 মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগই ছিলেন মাস্কবিহীন। অফিস খুলছিল ইনমিট ঢুকছে, ঢোকার পরে এরা অসুস্থ হয়ে গেছে। মাস্ক পরা উচিত, এটা একটা বিষাক্ত, এটা
কেমিক্যাল যেখান থেকে মানে পড়ছে এটা ওইখান থেকে 300 থেকে 500 গজ পর্যন্ত আমাদের এটা সেফ থাকা উচিত। বাতাস ও পানিতে মিশে থাকা এই গ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে জানিয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ক্ষতিকর জেনেও গুদাম সরাতে রাজি নন বেশিরভাগ ব্যবসায়ী। এয়ারে যখন যাবে, এয়ারটা যত এরিয়া পর্যন্ত যাবে তত পর্যন্তই এটার এফেক্টটা থাকে। আমরা গত বছর থেকে ভাড়া দিচ্ছি, এখনো কিন্তু আমাদের গোডাউন হিসেবে ভাড়া নিচ্ছে না। বম ডিসপোজাল ইউনিট বলছে, গোডাউনের ভেতরে ও বাইরে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইডের পাশাপাশি পাওয়া গেছে ক্ষতিকর কার্বন মনোক্সাইড। 100 ppm এর উপরেই, যেটা ইমিডিয়েট ডেঞ্জারাস ফর লাইফ অ্যান্ড হেলথ, সেখানে আমরা এখানে ভেতরে এটার লেভেল পেয়েছি 149 ppm এবং বাইরে ধরেন অ্যারাউন্ড 70-80 ppm হবে। কার্বন মনোক্সাইডেরও 3 ppm আমরা পেয়েছি লেভেল, যে কারণে এটার আশেপাশে যাওয়া যাবে না এবং এই এরিয়াটাতে যে তারা আছে আমার মতে এই এরিয়াটাও সেফ না। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, দুর্ঘটনা রোধে আগাম ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন আইনের প্রয়োগ। সবার আগে প্রয়োজন হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগটা যথাযথভাবে হতে হবে এবং সেটা শুধুমাত্র একটা বাহিনী বা ফায়ার সার্ভিসের মাধ্যমে না, সমন্বিতভাবে যে বাহিনী আছে, এখানে আপনার সিটি কর্পোরেশন আসবে, রাজুক আছে, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এদিকে স্বজনের খোঁজে প্রতিদিন গোডাউনের সামনের সড়কে ভিড় করছেন পরিবারের সদস্যরা। দীর্ঘ অপেক্ষায় ধৈর্যের বাঁধ ভেঙেছে অনেকের, কেউ বা জোর করে ভেতরে ঢুকতে তর্কে জড়াচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানার আগুন দীর্ঘ 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কারখানা ভবনটি নির্মাণ বিধিমালা যথাযথ ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বেপজা কর্তৃপক্ষ 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। নুরুল জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। টানা 17 ঘণ্টা জ্বলা আগুনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানা ভবনটি। সারা রাত ধরে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের একাংশের ছাদ ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন তলার শীতাতপ যন্ত্র, দরজা, জানলা এবং দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে। বুধবার দুপুরে লাগা এ আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 25টি ইউনিট একযোগে একটানা কাজ করে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারপর চলে ডাম্পিংয়ের কাজ। আগুনে ইপিজেড অংশের বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, তারও মেরামত শুরু হয় সকাল থেকে। পাকিস্তানি মালিকানাধীন এই কারখানা ভবনটি নির্মাণে বিধিমালা যথাযথ ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি। আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। ভয়াবহ এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কারখানার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও বেপজা থেকে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এটার ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কারখানা দুটির একটিতে তোয়ালে, ক্যাপ এবং অন্যটিতে তৈরি হতো মেডিকেল সার্জিক্যাল গ্রাউন্ড। 8তলা ভবনের নিচের 4তলা কারখানা এবং উপরের 4তলা গোডাউন ছিল। টানা 17 ঘণ্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত কারখানার পুরো ভবনটি। যদিও কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে, ইপিজেডের মতো বিশেষ শিল্পাঞ্চলে কারখানার আগুন নিয়ন্ত্রণে কতটা সক্ষম দেশের ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। প্রিপেইড মিটারে গ্রাহক ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 1000 টাকা রিচার্জে তাৎক্ষণিক কেটে নেওয়া হচ্ছে 200 থেকে 250 টাকা। কোন খাতে কত টাকা কাটা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যাও জানেন না গ্রাহক। সংশ্লিষ্ট এসব বিষয়ে কথা বলতে রাজি নন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহকের সঙ্গে দায়িত্বশীল আচরণের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে শাহিন আলমের রিপোর্ট।
টাকা বললেন উদা হয়ে গেল, নাই টাকা নাই। রাজধানীর উত্তর এলাকার বাসিন্দা মামুন সম্প্রতি তার প্রিপেইড মিটারে 1000 টাকা রিচার্জ করেছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয় 250 টাকা। তারপর মাত্র 3 দিন বিদ্যুৎ ব্যবহারের মাথায় বাকি টাকাও শেষ হয়ে যায়। যেখানে একই বিদ্যুৎ ব্যবহারে আগে পোস্টপেড মিটারে 30 দিনে তার বিল আসতো 3000 টাকা। প্রতি রিচার্জে যদি 100 টাকা কেটে নেওয়া যায়, তাতে আমার আগের কাগজের যে মিটারটা ছিল ওইটাই তো আমার ভালো ছিল। প্রতি মাসে 3000 3500 বিল আসতো, এখন আমার প্রতি মাসে 6000 টাকা বিল আসে। মামুনের মতে এমন অস্বাভাবিক বিলের কবলে দেশের হাজারো মানুষ। প্রিপেইড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের। আপত্তির ডিমান্ড চার্জ নিয়েও তারা জানান, আগে যেখানে বিদ্যুতের বিল আসতো 1200 টাকা, এখন সেখানে বিল আসে দ্বিগুণেরও বেশি। টাকা ঢুকেছি, একদিন পরে টাকা নাই, অফিসে ফোন দিছি, তারা কোনো রিসিভ করে না। 1000 টাকা ঢুকালে দেখা গেছে যে কখনো 800, কখনো 850, কখনো 750 এরকম টাকা আসতেছে। এত ব্যাটের ভিতরে তো আমি একটা ব্যাটই বুঝলাম যে এটা আমার ওই ডিমান্ড চার্জ, আর বাকি এত ব্যাট রিব্যাট এগুলো আমি কোনো কিছুই বুঝি নাই। সার্বিক বিষয়ে ডেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বারবার সেখান থেকে ফিরে আসতে হয়। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের মতে, ভোক্তাদের সঙ্গে চরম খামখেয়ালি আচরণ করছে বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অচিরেই গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। ভোক্তা অভিযোগকারী, ইউটিলিটিগুলো অভিযুক্ত, তো অভিযুক্তর ব্যাখ্যা দিয়েই যদি বিআরসি তার দায়িত্ব মনে করে শেষ হয়ে গেছে, তাহলে এর থেকে অবিচার আর অনাচার আর কিছু হতে পারে না, এবং এই ব্যাপারে বিআরসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মূলত বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুরে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে 2004 সাল থেকে সারা দেশে প্রিপেড মিটার বসানো শুরু হয়। তবে এর মাধ্যমে কিছু ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি দূর হলেও সমাধান হয়নি ভুতুরে বিলের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। লাগামহীন স্বর্ণের দাম চলতি মাসের প্রথম 14 দিনে দেশের বাজারে 6 বার বেড়েছে, প্রতিবারই ভেঙেছে আগের বারের রেকর্ড। এতে বিক্রি কমলে বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না বাড়ালে চোরাচালান বাড়তে পারে, এমন শঙ্কা থেকে মূল্য সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাজুসের। যদিও বাংলাদেশ ব্যাংকের মতে তুলনামূলক বেশি দাম বাড়াচ্ছে সংগঠনটি। হস্তক্ষেপের সুযোগ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে এই ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য ইতিবাচক প্রভাব ফেলবে দেশের রিজার্ভে। অন্তরা সেনের রিপোর্ট। স্বর্ণ ভালোবাসার ভাষা, মূল্যবান এই ধাতু যেন দিন দিন হয়ে উঠছে বিলাসিতার গল্প। দামের ঝলকে গহনার উজ্জ্বলতা বাড়লেও ঝলসে যাচ্ছে ক্রেতার চোখ। কোনো একটা ওকেশনে ছোটোখাটো না কানের দুল কেনা যেত, গিফটও দেওয়া যেত। যে হারে বাড়ছে সে হারে মনে হয় না আর আমরা ভবিষ্যতে এরকম কেনাকাটা করতে পারবো। আমার তো মেয়ের বিয়ে এখন, তো আমার তো ওই পারপাসে এখনই কিনতে হবে, দাম মানে যতটুকুই হোক। শুধু অলংকারই নয়, অস্থির বিশ্ব অর্থনীতিতে নিরাপদ বিনিয়োগের মাধ্যম আর বিভিন্ন দেশের রিজার্ভের সঞ্চয় বাড়াতে চাহিদা বাড়ছে স্বর্ণের। আর এতেই চলতি মাসের প্রথম 14 দিনে টানা 6 দফায় 20,948 টাকা বেড়ে 1 ভরি 22 ক্যারেটের দাম দাঁড়িয়েছে 2,16,332 টাকা। মাত্র 1 মাসের ব্যবধানে ভরিতে প্রায় 27,000 আর বছরে বেড়েছে 76,000 টাকার বেশি। দামের ভারে লাগাতার কমছে বিক্রিও। দাম বাড়লে বেচা কিনা কমে যায়। মানে আগে আমরা মনে করেন 5 ভরি বিক্রি করলে এখন 3 ভরিও বিক্রি করা যায় না। আমরা তো আশঙ্কা করতেছি এভাবে গোল্ডের দাম বেড়ে গেলে ক্রেতা কমে যাবে, ক্রেতা কমে গেলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। বিক্রিতে ভাটা পড়লেও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে না পারলে বেড়ে যাবে স্বর্ণের চোরাচালান। এমন শঙ্কা থেকেই দাম সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের। 3 দিকে ঘেরা হলো ইন্ডিয়া বিশাল মার্কেট, ইন্ডিয়ার সাথে আমাদের ইজি যোগাযোগ। আমাদের এখানে যদি গোল্ডের দাম না বাড়ে, আমাদের এখানে যদি কমে, তাহলে এখান থেকে সব গোল্ড চলে যাবে ইন্ডিয়াতে চলে যাবে। যদিও বাংলাদেশ ব্যাংক মনে করে অতি সতর্কতায় তুলনামূলক বেশি বাড়িয়ে দাম সমন্বয় করছে বাজুস। চাইলে হস্তক্ষেপ করতে পারে বাণিজ্য মন্ত্রণালয়। গ্লোবাল মার্কেটের সাথে যদি আমি এটা বাংলাদেশের প্রাইসে কম্পেয়ার করি এবং মানে এক্সচেঞ্জ রেট হিসাব করে, তাতে মনে হচ্ছে বাংলাদেশের রেটটা একটু বেশি আছে। এখানে সুযোগ আছে বাণিজ্য মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করার, যে রেট কেন তোমরা মানে আভ্যন্তরীণ বাজারে এরকম রেট ধার্য করতেছে।
দাম নির্ধারণের মান নিয়ে বিতর্ক থাকলেও ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য দেশের রিজার্ভ শক্তিশালী করছে বলে মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের। গোল্ডের পরিমাণ যত বাড়তে থাকবে, মূল্য যত বেড়ে থাকবে, রিজার্ভে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। অন্যান্য সেন্ট্রাল ব্যাংকের তুলনায় আমাদের গোল্ডের পরিমাণ যেহেতু তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে ইম্প্যাক্টটা অত সহজে দৃশ্যমান হয় না আমাদের। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর ইঙ্গিত, রুশ ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিজের কদর বাড়িয়ে তোলা স্বর্ণের দাম এক মাসে প্রতি আউন্সে বেড়েছে প্রায় $650। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে আইসিইউ, সার্জারি, গাইনি ওয়ার্ড সহ আধুনিক সুবিধা থেকেও নেই। 6 বছরেও বান্দরবান সদর হাসপাতালের নতুন ভবন চালু না হওয়ায় চরম ভোগান্তি, শিগগিরই সমস্যা নিরসনের আশ্বাস। চট্টগ্রাম রুটে যাত্রী বাড়লেও মাত্র 2 জোড়া ট্রেন দিয়ে চলছে রেলওয়ের কার্যক্রম। যাত্রীদের অভিযোগ, পুরনো বগি, ইঞ্জিন ও ত্রুটিপূর্ণ লাইনে নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ সেবা। দুর্ভোগ লাঘবে রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। বগিতে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা, আর যারা বগিতে অতিরিক্ত যাত্রী চাপে তারাও ভোগান্তিতে। এটি চাঁদপুর চট্টগ্রাম রেল রুট ব্যবহারকারীদের দুর্ভোগের প্রতিদিনকার চিত্র। চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যায় আন্তনগর মেঘনা এবং কমিউটার মেল সাগরিকা। যাত্রীদের অভিযোগ, পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে পরিচালিত হচ্ছে কার্যক্রম, রয়েছে কোচ সংকট। কুমিল্লা লাকসাম পর্যন্ত 52 কিলোমিটার লাইনেও রয়েছে ত্রুটি, এতে গতি হারাচ্ছে ট্রেন। নিশ্চিত হচ্ছে না পরিপূর্ণ যাত্রী সেবা। একজোড়া নতুন ট্রেন চালু সহ ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। সকাল টাইমে একটা ট্রেন দিত, তারা মানুষের ভোগান্তিটা অনেক কমতো। আর ভোর 5টা বাজে মেঘনা যায়, তারপরে আর কোনো ট্রেন নেই। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়া দেখতে হয়। গরমের ভিতরে মানুষ বীরবেন্দি বাচ্চাদেরকে নিয়ে অনেক অসুবিধা হচ্ছে আমাদের এখানে বসে থাকতে। এই সমস্ত ট্রেনের মধ্যে ভিড়ভাড়টা 3 থেকে 7 ঘন্টা এই জায়গায় বসে রয়েছি, সিট পাই না, খাট দাঁড়ায় আউন লাগে। চাঁদপুর লাইনে অনেকদিন যাবত কোনো উন্নত ট্রেন নাই। এই লোকন ট্রেনে মানুষের গাদাগাদি, এক সিটে 3 জন বসে। চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা কম, যাত্রীদের চাহিদা অনুযায়ী চট্টগ্রামে আরেকটি আন্তনগর ট্রেন এবং সিলেটে একটি মেল ট্রেন দিলে যাত্রীর চাহিদা অনুসারে যাত্রী যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করত। আধুনিক কোচ ও ইঞ্জিন সরবরাহ এবং লাইন সংস্কার সহ যাত্রী ভোগান্তি লাঘবে রেল মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম যে আমাদের লাইনটা সংস্কার করা দরকার, যে 2টা ট্রেন আছে সেইগুলোকেও আধুনিকায়ন দরকার এবং নতুন একটা আন্তনগর ট্রেন দেওয়া দরকার। মন্ত্রণালয় এটা গুরুত্বের সহিত বিবেচনা করছে, এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে, রেল সেবার কথা চিন্তা করে। হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই এই ট্রেন লাইনটা আধুনিকায়ন হবে। চাঁদপুর চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য 180 কিলোমিটার। চাঁদপুর অংশে স্টেশন রয়েছে 10টি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পতনের মধ্য দিয়ে গেল সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। উত্থান পতনে দৈনিক লেনদেন তৃতীয় কার্যদিবসে 600 কোটি পার হলেও পঞ্চম কার্যদিবসে নেমেছে 4.5 কোটি টাকার নিচে, যা গেল 25 জুনের পর সর্বনিম্ন। কমেছে বাজার মূলধন প্রধান সূচকও। লেনদেনের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে ঢাকার পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 2611 কোটি টাকার বেশি, অর্থাৎ দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় 522 কোটি 20 লাখ। তার আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় 657 কোটি 12 লাখ। সপ্তাহ ব্যবধানে গড়ে দৈনিক লেনদেন কমেছে প্রায় 135 কোটি টাকা। 5283 পয়েন্ট দিয়ে সপ্তাহ শুরু করা ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ ব্যবধানে 164 পয়েন্ট হারিয়ে নেমেছে 5119 পয়েন্টে। পয়েন্ট হারিয়েছে অন্য সূচকগুলোও। কমেছে বাজার মূলধনও। সপ্তাহ ব্যবধানে 17,841 কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,99,285 কোটি টাকায়। এ সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের 21টি খাতেই ধস নেমেছে। ব্যাংক খাতের লেনদেন কমেছে 22% বেশি, জ্বালানি খাতে কমেছে প্রায় 25%। এছাড়া উল্লেখযোগ্য হারে লেনদেন কমেছে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, সাধারণ ও জীবন বীমা সহ অন্যান্য খাতেও। শেয়ারের দাম বৃদ্ধির দিকে থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 4টি ও জেড ক্যাটাগরির 1টি কোম্পানি রয়েছে, আর দাম কমতির দিকে শীর্ষ 5 কোম্পানির মধ্যে বি ক্যাটাগরির 3টি ও জেড ক্যাটাগরির 2টি কোম্পানি রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার উপকূলে লবণ চাষ একসময় ছিল গর্বের পেশা। আজ তা চাষিদের ঘরে ঘরে বয়ে আনছে
নীরব কান্না। দাম নেই, ক্রেতা নেই, মাঠে পড়ে আছে 8 থেকে 10 লাখ মেট্রিক টন লবণ। চাষিদের দাবি, সামনে নভেম্বরে শুরু হবে নতুন মৌসুম, অথচ এর আগেই লবণ আমদানির পায়তারা করছে একটি চক্র। যদিও বিসিক বলছে চাষিদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে একসময় লবণ চাষ ছিল গর্বের পেশা। সূর্যের তাপে সাদা সোনা ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন হাজারো মানুষ, কিন্তু আজ সেই লবণই যেন হয়ে উঠেছে বোঝা। ঘরে ঘরে লবণ চাষিদের নীরব কান্না। ৬৯,০০০ একর জমিতে ৪১,০০০-এর বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত। ২০২৪-২৫ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৬,১০,০০০ মেট্রিক টন। অর্জন হয় ২২,৫১,০০০ মেট্রিক টন, যা ৬৫ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবুও ঘাটতি দেখিয়ে আমদানির দাবি উঠছে। এই মুহূর্তে যদি বিদেশ থেকে লবণ আমদানি করা হয় তাহলে আমাদের মুশকিলই কোনো লবণ শাসা কোনো নামবে না, চাষিরা মাঠে নামবে না, চাষিরা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে লবণ থেকে। বাজার থেকে কেজি লবণ আমরা কিনে খাচ্ছি 50 টাকা, পক্ষান্তরে আমরা লবণ উৎপাদন করে পার কেজি বিক্রি করতেছি 5 টাকা, আর 45 টাকা কোথায় যায় সে বিষয়ে আমরা জানি না। চাষিদের দাবি, মাঠে ও গুদামে পড়ে আছে 8 থেকে 10 লাখ মেট্রিক টন অবিকৃত লবণ, অথচ বেসিকের হিসেবে মজুদের পরিমাণ মাত্র 5 লাখ মেট্রিক টন। এই গড়মিলের প্রশ্ন উঠছে, চক্র বিশেষ কি পরিকল্পিতভাবে লবণ আমদানি করতে চাইছে? কিছু অসাধু লবণ আমদানিকারক ঢাকা শহরে আছে, তারা আর কক্সবাজারের গুটি কয়েক লোকের সমন্বয়ে বিসিকরে মিসগাইড করে সচিবালয় থেকে একটা উল্টাপাল্টা জরিপ করেই রিপোর্টটা দিয়ে জাস্ট পারমিশনটা নিয়েই তারা লবণটা আমদানি করতে চাচ্ছে। তবে বেসিক বলছে মজুদের রিপোর্টে কোনো গড়মিল নেই। সরকার কাজ করছে চাষিদের স্বার্থ রক্ষায়। মজুদের যে বিষয়টা, এটা আমরা মাঠ পর্যায়ে সব তথ্য সংগ্রহ করেই এটা করে থাকি, আমরা তালিকাও করি কার কাছে কতটুকু মজুদ আছে। এটা আমাদের ইনফরমেশনটা যথেষ্ট অথেন্টিক। এখানে আসলে যারা এগুলো বলতেছে যে এত লাখ টাকা আছে, এটা আসলে হিসাব সঠিক নয়। আগামী নভেম্বরে শুরু হচ্ছে নতুন মৌসুম। লক্ষ্যমাত্রা 26,18,000 মেট্রিক টন। কিন্তু পুরনো লবণের বাজারজাত না হলে নতুন লবণের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় চাষিরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সুপারির বাম্পার ফলন হয়েছে লক্ষ্মীপুরে। গুণগত মান ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে সিন্ডিকেটের কারণে প্রত্যাশা মতো দাম মিলছে না বলে দাবি চাষিদের। এবার সুপারি থেকে 700 কোটি টাকার বেশি আয়ের সম্ভাবনার কথা জানাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লক্ষ্মীপুর থেকে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুরে অর্থকারী ফসলের মধ্যে অন্যতম হচ্ছে সুপারি। বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের ফলে গত কয়েক বছরের তুলনায় এবার ভালো ফলন পেয়েছেন তারা। ফলন বেশি হলেও বাজার দর গেল বছরের তুলনায় কিছুটা কম। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করেছেন চাষিরা। আমরা বিক্রি করতেছি 110 টাকা থেকে 120 টাকা, হাই 150 টাকা। সুপারির উৎপাদন অনেক বেশি হয়েছে। বেশি হওয়ার কারণে আমরা যারা বাগানি রয়েছি তারা দাম একটু কম পাচ্ছি। যদি আর একটু বেশি হইতো বাজার মূল্যটা, তাহলে আমরা লাভবান হইতাম। লক্ষ্মীপুরে সুপারির মান ভালো হওয়ায় বেশ চাহিদা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায়। খাইতে স্বাদ আছে, এই জন্য অল ডিস্ট্রিক্টে নোয়াখালী সুপারিটা, লক্ষ্মীপুরের সুপারিটা বেশি খায় আর কি। চিটাগাং, কক্সবাজার, রামু, সিলেট, শ্রীমঙ্গল, তারপরে পঞ্চগড়, ঠাকুরগা, লীলফামারী, গাইবান্ধা, এসব লাইনে আমরা সেল দিই। সুপারির জাত উন্নয়নে গবেষণা কেন্দ্র স্থাপনের পাশাপাশি চাষিদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ করা গেলে সুপারির উৎপাদন আরও বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়েছি 40,000 হেক্টর। আমরা আশা করতেছি যে এই বছর প্রায় 43,000 মেট্রিক টন সুপারির উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 700 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় 7,245 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চালু হয়নি বান্দরবান সদর হাসপাতালের 250 শয্যার নতুন ভবন।
এ কারণে পুরাতন ভবনে শয্যা সংকট কাটছেই না। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের। কর্তৃপক্ষ বলছে প্রশাসনিক জটিলতার কারণে চালু করা যাচ্ছে না আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন এই ভবন। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। 2019 সালে শুরু হয় বান্দরবান সদর হাসপাতালের নতুন 250 শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণ। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর হাসপাতালটি চালু করতে না পারায় আবারও 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। তারপরও এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন আইসিইউ, সিসিইউ, আইসোলেশন, সার্জারি, গাইনি ওয়ার্ড সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও মিলছে না জেলাবাসীর। অন্যদিকে বর্তমান 100 শয্যার ভবনে রোগীদের স্বাস্থ্যসেবা চলছে নানা সংকটে। শিগগিরই ভবন চালুর দাবি এলাকাবাসীর। যে পরিমাণ রোগী এখানে হয়, অনেক সময় ফ্লোরের মধ্যে রোগীদেরকে রাখানো হয়। হাসপাতালে নতুন বিল্ডিং হওয়ার পরও আমরা পুরনো বিল্ডিং এ পর্যাপ্ত সেবা পাচ্ছি না। বান্দরবানের একমাত্র একটি হাসপাতাল আছে বান্দরবান সদর হাসপাতাল, ওটি অনেক ছোট এবং ডাক্তারেরও সংকট রয়েছে। কিছু ডিসিশনের প্রকৃতিতে আমরা বিলম্বিত হচ্ছি, এই জন্য নাহলে আমরা তো আগেই বুঝিয়ে দিতে পারতাম। কর্তৃপক্ষ বলছে প্রশাসনিক জটিলতায় এখনো নতুন ভবন চালু সম্ভব হয়নি, তবে শিগগিরই চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রশাসনিক অনুমোদন হলে জনবল যদি নিয়োগ হয়ে যায় তখন আমরা এটা চালু করতে পারবো। চালু করলে বান্দরবানবাসীর জন্য আমরা এখানে উন্নত একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বান্দরবান সদর হাসপাতালের 5 তলা নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 36 কোটি 48 লাখ টাকা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। খাগড়াছড়ি দুর্গম মহালছড়িতে খানাখন্দে সড়কে যাতায়াতের চরম ভোগান্তিতে লেমুছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাপ্তাই লেকের পানি বাড়লে তলিয়ে যায় একমাত্র এই রাস্তাটি। সড়কটি দ্রুত সংস্কারের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। জিতন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। 1975 সালে খাগড়াছড়ির মহালছড়িতে লেমুছড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর 1990 সালে এমপিওভুক্ত হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে স্কুলটিতে যাতায়াতের সড়কটি খানাখন্দে ভরা, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। এছাড়া কাপ্তাই লেকের পানি বাড়লে তলিয়ে যায় একমাত্র রাস্তাটি। এতে 4 থেকে 5 মাস ব্যাহত হয় পাঠদান কার্যক্রম। দ্রুত রাস্তা ও বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। কাপ্তা বাঁধে যখন পানি আসে তখন হাঁটু পর্যন্ত পানি হয়, তাই আমরা নৌকা দিয়ে আসি। নৌকা দিয়ে আসার সময় আমাদের অনেক দুর্ঘটনা ঘটে। রাস্তাটা খুবই ভাঙাচোরা, এটা যদি একটু ঠিক হয় তাহলে আমাদের স্কুলে আসতে অনেক ভালো হয়। আমাদের যদি একটা ছাত্রাবাস বা ছাত্রীনিবাস থাকতো অনেক সুবিধা হতো। স্কুলটা একটু বিচ্ছিন্ন এলাকায়, সে কারণে আমাদের স্কুলে কোনো বাউন্ডারি ওয়াল না থাকার কারণে আমরা একটু অনিরাপদে ভুগি। দীর্ঘ 50 বছরে যেমন উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কোনো উন্নতির ছোঁয়া আমরা দেখতে পাইনি। রাস্তা যদি একটু উঁচু করা হয় তাও এলাকার জন্য, ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত ভালো হবে, বিদ্যালয়ের জন্য সার্বিক উন্নয়ন ভালো হবে। সড়কটি সংস্কারের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। পরপর 2 বন্যায় যেভাবে প্লাবিত হচ্ছে, কিন্তু আমাদের 2টা রাস্তায় ডুবে যাচ্ছে। এখন বিল্ড চিলিং আছে, যখন কার্পেটিং করবো ওটা আমাদের মাথায় আছে, ওটা ডিজাইন আমরা পরিবর্তন করবো, হাইট বাড়াতে হবে। লেমুছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে হিল হাফ ম্যারাথন। 21 কিলোমিটার ও 10 কিলোমিটার দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই ম্যারাথনে অংশ নিয়েছেন কয়েকশো দৌড়বিদ। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এনে জাকির। বান্দরবানে শুরু হয়েছে হিল হাফ ম্যারাথন সিজন 2। সকাল 6:15 স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয়েছে এই ম্যারাথন প্রতিযোগিতা। প্রায় 490 জন প্রতিযোগী এবারের সিজন 2 এর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে দৌড়বিদরা এই মুহূর্তে কিন্তু প্রায় 2 কিলো অতিক্রম করে চলে গেছে। আমরা এখন আছি হাফেজখোনা রুমা বাস স্টেশন এলাকায়। এখানেও প্রতিযোগীরা অনেকেই কিন্তু ধীরে ধীরে যাচ্ছে। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পথে তারা কিন্তু 21 কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নিয়েছে। 10.5 কিলোমিটার যাবে, এরপরে আবার 10.5 কিলোমিটার কিন্তু তারা ফিরে আসবে, সব মিলিয়ে 21 কিলোমিটার। এবারের হাফ ম্যারাথন কিন্তু 3টি ক্যাটাগরিতে আয়োজন করা হয়েছে। প্রথমটি হচ্ছে 21 কিলোমিটার, দ্বিতীয়টি 10 কিলোমিটার এবং
নারী তারা পাহাড়ি রাস্তায় অনেকেই কিছু করতে পারে, তারা এই হিল ম্যারাথনে অংশ নিচ্ছে, তাই তাদের মধ্যে পাহাড়ি রাস্তায় অনেকেই কিন্তু প্রথমবারের মতো তারা এই হিল ম্যারাথনে অংশ নিচ্ছে, তাই তাদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তো সকাল উপরে বান্দরবান থেকে সেখানে গিয়ে কিন্তু আবার স্থানীয় রাজার মাঠে এসে এই ম্যারাথন শেষ করতে হবে। তো এর আগেও কিন্তু হিল রানার্স একটি ম্যারাথনের আয়োজন করেছিল, এটি তাদের দ্বিতীয়বারের মতো হাফ ম্যারাথন, এবং তারা আয়োজক কমিটি আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে ঐতিহ্য, সেটি সারা দেশে ছড়িয়ে দিতে এবং যারা দৌড়বিদ রয়েছে শরীরকে সুস্থ রাখার জন্য এবং যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য তাদের এই আয়োজন বলে আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের হাফ হিল ম্যারাথনের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় ধীর গতিতে চলছে লাইন ব্রিজ প্রকল্পের কাজ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে 3 ইউনিয়নের বাসিন্দাদের। ঠিকাদারদের গাফিলতিকে দায়ী করেন এলাকাবাসী। এই অবস্থায় জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের তাগিদ দিয়েছে এলজিইডি এবং জেলা প্রশাসন। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 4 বছর ধরে শুধু নির্মাণ করা হয়েছে সেতুর পিলার। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, চাতলপাড় এবং সরাইলের ঔরাইল ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সড়কটির উপর দিয়ে 9টি সেতু নির্মাণে ঠিকাদারের কাজ পায় হাসান এন্টারপ্রাইজ এবং মুস্তফা কামাল এন্টারপ্রাইজ। কিন্তু ঢিমেতালে সেতু নির্মাণের কাজ চলায় দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। অনেক সময় ডুবে যায়, অনেক সময় বয় ওই সব কিছু বুঝে যায়। আমরা সামনে কিছু বললে ওরা আমাদের জাতাপাতা জারি বাড়ি দেয়, অনেক ধরনের বিভিন্ন ধরনের হুমকি দেয়। ব্রিজের ইট বালু সিমেন্ট গুলো যে দিয়ে তৈরি করতেছে, আসলে এগুলো লো কোয়ালিটির। আমরা এরপর যাইতে পারতাছি না, আমরা ছাত্ররা যাইতে পারতাছে না, যা কষ্টে করতেছি। ঠিকাদার এবং যে কন্ট্রাক্টর ব্রিজের, তারা একদম নিম্নমানের কাজও করতেছে এবং সময় মতো কাজ আগাইয়ে নিতেছে না। এই অবস্থায় জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের তাগিদ দিয়েছে এলজিডি ও জেলা প্রশাসন। এখন একটু বর্ষা, হয়তো আমরা সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাজটাকে ফুল সুইংয়ে চালানোর চেষ্টা করব। ঠিকাদারি যে আইন শৃঙ্খলা আছে সেগুলোর মধ্যে এনে তাকে আমরা চাপের মধ্যে রেখেছি, আশা করি যে সে কাজ করে দিবে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেতুগুলো এলজিডির কাছে হস্তান্তর করা হবে বলে দাবি ঠিকাদার প্রতিষ্ঠান দুটির। যখন আমি লাস্ট ফিনিশিংয়ে গেলাম, যাওয়ার পরে ওইখানের এলাকার কিছু দুষ্ট লোকজন হুমকি দিয়ে হয়রানি করে আমার লোকজন ওইখান থেকে বিতাড়িত করে দিয়েছে। গভর্নমেন্ট তো আর খালি ঠিকাদারদেরকে কাজ দেয় না, তাদের ক্যাপাসিটি দেখেই কাজ দেয়। 9 ব্রিজ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 108 কোটি টাকা, আর মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দিনাজপুরের সীমান্ত থেকে আওয়ামী লীগের 2 নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিরামপুর সীমান্ত থেকে বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমান এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলা হয়েছে। লক্ষ্মীপুরে গলা কেটে মা মেয়েকে হত্যার 9 দিন পর রহস্য উন্মোচন করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে খুনের হোতা পারভেজ। গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে ঢাকার তুরাগ থানার মনিরের গ্যারেজ এলাকা থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার সহ তাকে গ্রেফতার করে। পরে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় পারভেজ। শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এই তথ্য জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আক্তার হোসেন। হত্যায় ব্যবহৃত ছুরির একটা অংশ আমরা ওই দিন আমাদেরকে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ। এখানে কিন্তু প্রযুক্তি মিমের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। পিছন থেকে পারভেজ একটি প্লেট দিয়ে প্রথমে তার মামির মাথায় আঘাত করে, মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে।
বগুড়ায় ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় 4 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়ার তালোড়া বাজার এলাকায় 7 থেকে 8 জন ডাকাত ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে মারধর এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। বাধা দিলে হিমুর স্ত্রী বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করে তারা। ঘটনার পরে শুরু হয় ডিবির অভিযান। হতাসহ 4 জনকে গ্রেফতার সহ উদ্ধার করা হয় 13,000 টাকা। আমরা লোকাল সোর্স এবং তথ্য প্রযুক্তি মানে আমরা টেকনোলজির সহায়তা নিই, সহায়তার মাধ্যমে এবং লোকাল সোর্স নিয়োগ করে আমরা প্রথম যে জুয়েল তাকে গ্রেপ্তার করি, তারপরে তার কাছ থেকে জমানবন্দির ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে। শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় 4 জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয় 25 লাখ মিটার কারেন্ট জাল সহ শিকার করা ইলিশ। শুক্রবার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত জাজিরার সিডার চর, বাবুর চর, শফিকাজির মোড় এবং নড়িয়ার চরাত্রা এলাকায় পদ্মার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, মৎস্য বিভাগ, পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় ইলিশ শিকারী জেলেদের আটক সহ জব্দ করা হয় জাল ধ্বংস সহ 160 কেজি জব্দকৃত ইলিশ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ডিম ছাড়ার জন্য সাগর ছেড়ে নদীর মিঠা পানিতে আসছে ইলিশ। মা মাছ রক্ষায় চাঁদপুর সহ বিভিন্ন অভয়াশ্রম কঠোর নজরদারিতে রেখেছে প্রশাসন। প্রতিদিন সকাল থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে স্পিড বোটে করে টহল দিচ্ছে নৌপুলিশ ও মৎস্য কর্মকর্তারা। নদীতে জেলেদের না দেখে গেলেও জব্দ হয় বিপুল পরিমাণ জাল, পরে তা ধ্বংস করা হয়। গত 3 অক্টোবর থেকে শুরু হওয়া মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হবে 25 অক্টোবর। কাপ্তাই হ্রদে নতুন 7 প্রজাতির মাছের সন্ধান মিলেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর গবেষণায়। এসব মাছের উৎপাদন বৃদ্ধির পরামর্শ দিয়েছে মৎস্য গবেষণা বিষয়ক সংস্থাটি। যদিও জেলেদের দাবি এর মধ্যে হারিয়ে গেছে সরপুঁটি, চাঁদাঘনিয়া, পোয়া, ফাইসা সহ কয়েক প্রজাতির মাছ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাপ্তাই হ্রদ 725 বর্গ কিলোমিটারের বিশাল জলাধার, দেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস। একসময় কার্প জাতীয় মাছের ভান্ডার খ্যাত এই হ্রদ হারাতে বসেছে সেই জৌলুস। জালে আগের মতো ধরা পড়ে না মাছ, ছোট বড় মিলিয়ে দেখা মেলে 15-20 প্রজাতির মাছের। জেলেদের দাবি হ্রদ থেকে এরই মধ্যে হারিয়ে গেছে সরপুঁটি, সাদাঘনিয়া, পোয়া, ফাইসা সহ কয়েক প্রজাতির মাছ। ফোফা মাছ ছিল, বড় বড় ফাঁসিয়া মাছ ছিল, ওগুলো তখন দেখা যাচ্ছে না, অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। বেশি আপনার তেলাপিয়া, কালিবস, এই মৃগেল, লুই, এগুলা কালিগনি, রুই, আপনার ওই আইর মাছ, এগুলাই প্রজাতির মাছ, এগুলাই আসে। এমন বাস্তবতায় কাপ্তাই হ্রদের মাছের প্রজাতি নিয়ে দীর্ঘ 4 বছর ধরে চলা গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI, যেখানে নতুন আরো 7 প্রজাতির মাছের সন্ধান মিলেছে। নতুন মাছের প্রজাতিগুলো হচ্ছে টরবারাকি, স্পিরেটা আউরেলা, বাইলাস বেনেলেন্সিস এবং চিংড়ির নতুন 4টি প্রজাতি আমরা কাপ্তাই থেকে সন্ধান লাভ করেছি। 60-এর দশকে প্রমত্তা কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয় এই কৃত্রিম হ্রদ, যেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইফ সায়েন্সেস শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হওয়া 2 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নেন শতাধিক গবেষক ও শিক্ষাবিদ। এই আয়োজনে থাকছে পোস্টার সেশন, নেটওয়ার্কিং এর সুযোগ, মৌখিক উপস্থাপনা, আমন্ত্রিত অতিথিদের আলোচনা ও অধিবেশন। আয়োজকরা জানান, জ্ঞান বিনিময়ের এমন সুযোগ তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও মুখোমুখি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সহায়তায় এবার মার্কিন প্রেসিডেন্টের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিনিময়ে যুক্তরাষ্ট্রের জন্য ড্রোন প্রস্তুতের প্রস্তাব দেন জেলেনস্কি। তবে টমাহক দিলে যুদ্ধ আরও বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোনালাপের পর হাঙ্গেরিতে নতুন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন তিনি। তবে সেখানে জেলেনস্কি থাকবেন না। গাজা যুদ্ধের পর ফের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মনোযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের নেতার সঙ্গে ফোনালাপ ও বৈঠকে পার করছেন ব্যস্ত সময়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে ট্রাম্পের কাছ থেকে দ্বিপাক্ষিক নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনস্কি, যাতে ইউক্রেনের জনগণ নিশ্চিন্ত থাকতে পারে। পুতিন বাহিনীর বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইউক্রেনে মার্কিন ড্রোন উৎপাদনের প্রস্তাব দেন জেলেনস্কি। তার প্রস্তাবে কিছুটা আগ্রহ দেখালেও টমাহক ক্ষেপণাস্ত্র দেয়া নিয়ে দ্বিধা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, কিয়েভকে দূরপাল্লার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখতে পারে, যা যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেও টমাহক প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আমাদেরও টমাহক চাই। আমরা এমন কিছু দিতে চাই না যা আমাদের দেশ রক্ষার জন্য দরকার। আমি চাই এই যুদ্ধ শেষ হোক। এদিকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টা ব্যাপী ফোনালাপের পর হাঙ্গেরির বুদাপেস্টের নতুন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। বলেন, রাশিয়া ও ইউক্রেন দুই দেশই যুদ্ধ বন্ধ করতে চায়। এর জন্য কেবল দুই নেতার মধ্যে সমঝোতা প্রয়োজন। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, 3 প্রেসিডেন্টের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধের ইতি টানা সম্ভব। যদিও বুদাপেস্টের বৈঠকে জেলেনস্কি থাকবেন না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় আলাদা আলাদা বৈঠক করবেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। এর মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য 5 বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস আরও সম্প্রসারিত হবে, যাতে সৌদি আরবও সংযুক্ত হবে বলে আশাবাদী তিনি। এদিকে এখনও স্বজনদের মৃতদেহ খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের সাধারণ নাগরিকরা। রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রাত দিন বোমাবর্ষণ আর ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ গাজা উপত্যকা। জাতিসংঘের তথ্য বলছে, 2 বছরের যুদ্ধে প্রায় 55 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে, যা মিশরের 13টি গিজা পিরামিডের ওজনের সমান। এই ধ্বংসস্তূপ সরিয়ে চলছে স্বজনদের খুঁজে বের করার চেষ্টা। খান ইউনিসে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। ইসরায়েলিদের হস্তান্তর করা মৃতদেহের মধ্য থেকে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরাও। রোববার নাগাদ রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। চুক্তির প্রথম ধাপ অনুযায়ী এটি গত বুধবার খোলার কথা ছিল, কিন্তু হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে তা স্থগিত হয়। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য 5 বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা, যার আনুমানিক ব্যয় প্রায় 67 বিলিয়ন মার্কিন ডলার। এ প্রকল্পে 18টি খাতের 56টি উপপ্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে আবাসন, সামাজিক সেবা ও অবকাঠামো। মুস্তাফা বলেন, প্রথম ধাপে 6 মাসের জরুরি পুনরুদ্ধার, তৃতীয় ধাপে 3 বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদী পুনর্গঠন কার্যক্রম চলবে। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান, তারা 3 থেকে 5 বছরের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি, তবে এখনই অস্ত্র সমর্পণে রাজি নয়। তিনি আরও জানান, হামাস বন্দি বিনিময়ে যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশের সম্মতি দিয়েছে, কিন্তু অস্ত্র হস্তান্তর সংক্রান্ত ধারা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। অন্তর্বর্তী সময়ে গাজায় প্রযুক্তি নির্ভর বেসামরিক প্রশাসন থাকলেও নিরাপত্তার জন্য হামাস মাঠে উপস্থিত থাকবে বলে জানান নাজ্জাল। এই যে আপনি নিরস্ত্রীকরণের কথা বলছেন, তার মানে কি? অস্ত্রগুলো কেন, কাকে হস্তান্তর করা হবে? ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে? কেন ইরানকে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয় অথচ ইসরায়েলকে তা বলা হয় না?
এদিকে শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসের পরিসর বাড়ানোর আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব এই চুক্তির সঙ্গে যুক্ত হলে অন্যান্য আরব দেশও তাদের পদচিহ্ন অনুসরণ করবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হবে বলে আশাবাদ জানান ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির পর নানা সংকটের মুখে নিজ ভূমিতে ফিরছেন গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা। 2 বছরের সংঘাতে বাড়িঘর হারানোর পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তারা। এমন পরিস্থিতিতে সংক্রামক রোগও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপত্যকার 36টি হাসপাতালের মধ্যে মাত্র 13টি আংশিকভাবে কার্যকর রয়েছে। সেখানেও চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, নেই জরুরি সরঞ্জামও। দখলদার বাহিনীর হামলায় গুরুতর আহতরাও দুর্বিষহ জীবনযাপন করছেন। গাজা যেন ধ্বংসস্তূপের এক ধূসর মরুভূমি। যতদূর চোখ যায় শুধু ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র। দখলদারদের হামলায় এরই মধ্যে উপত্যকার 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। শুধু স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে 800-র বেশি। এমন অবস্থায় গাজার সংক্রামক রোগও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কায়রোতে এক সাক্ষাৎকারে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি বলেন, মেনিনজাইটিস, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ নানা রোগে বড় ধরনের বিপর্যয়ের মুখে গাজাবাসী। যুদ্ধবিরতির কারণে গাজায় খাদ্য ও জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব হলেও সেখানে অনেক চ্যালেঞ্জও রয়েছে বলে জানান তিনি। ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। ফিলিস্তিন ভূখণ্ডের 36টি হাসপাতালের মধ্যে মাত্র 13টি আংশিকভাবে কার্যকর রয়েছে। এমনকি গাজা সিটিতে চালু আছে মাত্র 8টি স্বাস্থ্যকেন্দ্র, যেখানেও চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হাসপাতালগুলোতে চিকিৎসা কর্মী, ওষুধ ও জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত 42,000 মানুষ, যাদের 1/4 শিশু। গত 2 বছরে জন্ম নেওয়া অসংখ্য শিশু এখনো কোনো টিকা পায়নি। নানা শারীরিক সমস্যার পাশাপাশি উপত্যকার বাসিন্দারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এদিকে গাজার হাসপাতাল পুনর্গঠনে $1 বিলিয়ন খরচের পাশাপাশি দশকের পর দশক সময় লাগবে বলেও ধারণা সংস্থাটির। নাসরিন রুমি, সময় সংবাদ। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে রাজকীয় পদবি ও সম্মানসূচক ডিউক অফ ইয়র্ক উপাধি ছাড়তে বাধ্য হয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। রাজা তৃতীয় চার্লস ও পরিবারের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। রাজপরিবারের ভাবমূর্তি রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানালেও সব অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু। বাকিংহাম প্যালেসের বিবৃতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। সমাজে গুরুত্বপূর্ণ অবস্থান থাকলেও আড়ালে ভয়ঙ্কর যৌন নিপীড়ক মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইন। বহু বছর ধরে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং যৌন নির্যাতনের অভিযোগে বিতর্কের মুখে ডিউক অফ ইয়র্ক উপাধি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। বাকিংহাম প্যালেসের বিবৃতি অনুযায়ী রাজা চার্লস ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করেই নিজের উপাধি ছাড়ার সিদ্ধান্ত নেন প্রিন্স অ্যান্ড্রু। শুক্রবার বিবৃতিতে তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগে রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাই ডিউক অফ ইয়র্ক সহ সব রাজকীয় সম্মাননা ত্যাগ করছেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু। 2019 সালে জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের পর থেকে নানা জটিলতার মুখোমুখি হতে শুরু করেন তিনি। এর আগে ও পরে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া জুফ্রের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। জুফ্রের দাবি, এপস্টেইন তাকে কিশোরী অবস্থায় অ্যান্ড্রু সহ অনেকের কাছে পাঠাতেন। এসব অভিযোগ অস্বীকার করলেও আদালতের বাইরে 2022 সালে জুফ্রের সঙ্গে সমঝোতায় পৌঁছান বলে জানায় গণমাধ্যম। জুফ্রের অভিযোগ, এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ, ম্যানহাটনের ম্যানশন ও লন্ডনের বাড়িতে তাকে একাধিকবার নিপীড়ন করে অ্যান্ড্রু। এর মধ্যে লন্ডনের বাড়িটি ছিল অ্যান্ড্রুর বান্ধবীর। মামলাগুলোর কারণে সামরিক পদবি হারান রাজা চার্লসের ভাই। অপসারিত হন চ্যারিটি সংগঠনগুলোর দায়িত্ব থেকেও। সরকারি কার্যক্রম সীমিত করে দেয় বাকিংহাম প্যালেস। তবে বিতর্ক শুধু এপস্টেইন পর্যন্ত সীমিত নয়। সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে চীনা নাগরিক ইয়াং তেংবোর সঙ্গে তার সম্পর্ক। ব্রিটিশ আদালতের নথি অনুযায়ী ইয়াং ছিলেন সন্দেহভাজন চীনা গুপ্তচর, যিনি 2011 থেকে অ্যান্ড্রুর ঘনিষ্ঠ বাণিজ্যিক পরামর্শক হিসেবে কাজ করেন। 2024 সালের ডিসেম্বরে প্রকাশিত আদালতের নথিতে দেখা যায়, ইয়াং যুক্তরাজ্যের সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে অ্যান্ড্রুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন, যদিও ইয়াং অভিযোগ অস্বীকার করেছেন।
রাজপ্রাসাদের সূত্র বলছে রাজা চার্লস ছাড়াও প্রিন্স উইলিয়াম ও পরিবারের অন্যান্য সদস্য উপাধি ত্যাগের সিদ্ধান্তে একমত ছিলেন। এই সিদ্ধান্ত কার্যকরের পর অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসন এখন কেবল নিজ নামে পরিচিত হবেন। তবে তাদের দুই কন্যা প্রিন্সেস বিয়াট্রিস এবং ইউজিনের উপাধিতে কোনো পরিবর্তন আসছে না। অ্যান্ড্রু উইন্ডসরের রয়্যাল লজে নিজস্ব ভাড়াটিয়া চুক্তিতে বসবাস করবেন। তবে রাজপরিবারের বড় কোনো অনুষ্ঠানে তাকে আর দেখা যাবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কম্বোডিয়া থেকে ৬০ দক্ষিণ কোরীয় নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে দেশটির সরকার। দেশটিতে অবৈধ স্ক্যাম সেন্টারে আটক থাকা নাগরিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে সিওল। সম্প্রতি কম্বোডিয়ায় প্রতারণা চক্রে কাজ করতে গিয়ে এক দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ দেখা দেয়। এরপরই আটক নাগরিকদের মুক্তির জন্য নমপেনে সরকারি কর্মকর্তা পাঠায় দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সাংলাক জানিয়েছেন, বর্তমানে কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টারে অন্তত ১,০০০ দক্ষিণ কোরীয় নাগরিক সহ ২ লাখের বেশি বিদেশি জড়িত বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা। রাজধানী সিউলের বিমান ঘাঁটিতে ৩ দিন ব্যাপী এই আয়োজনের সূচনা হয়েছে চোখ ধাঁধানো বিমান প্রদর্শনীর মধ্য দিয়ে। দেশটির তৈরি করা নতুন যুদ্ধবিমান KF-21 ও যুক্তরাষ্ট্রের F-35A এর নানা কলাকৌশল মুগ্ধ করেছে দর্শকদের। দক্ষিণ কোরিয়ার সিউল এয়ারবেসের আকাশ জুড়ে যুদ্ধবিমানের গর্জন আর চোখ ধাঁধানো প্রদর্শনী। বিমান বাহিনীর ব্ল্যাক ইগল স্কোয়াড্রনের বর্ণিল উড্ডয়নের কলাকৌশলে মুগ্ধ দর্শকরা। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা। এই মেলা উপলক্ষে ৩ দিন ব্যাপী চলবে আকর্ষণীয় এই এয়ার শো। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে দেশটির তৈরি করা নতুন যুদ্ধবিমান KF-21, সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি F-35A সহ নানা আধুনিক যুদ্ধবিমান। আয়োজনে বিশ্বের ৩৫টি দেশের ৬০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এয়ার শো শেষ হওয়ার পর আগামী সপ্তাহে সিউলের একটি কনফারেন্স সেন্টারে শুরু হবে অস্ত্র প্রদর্শনী পর্ব। সেখানে বিভিন্ন দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলো তাদের নতুন প্রযুক্তি ও অস্ত্র প্রদর্শন করবে। উত্তর কোরিয়ার হুমকি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। আগামী বছর বাজেটের সামরিক খাতে প্রায় ৮% বৃদ্ধি এরই প্রতিফলন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিনে শুরু হয়েছে হেলিকপ্টার প্রদর্শনী। এবার প্রদর্শিত হচ্ছে ৫২টি হেলিকপ্টার, ড্রোন এবং ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং বিমান। ৪ দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী। এক ছাদের নিচে অত্যাধুনিক সব হেলিকপ্টার। চীনের উত্তরাঞ্চলের তিয়ানজিনে স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হয় ৪ দিন ব্যাপী চায়না হেলিকপ্টার প্রদর্শনী। এবার প্রদর্শিত হচ্ছে ৫২টি হেলিকপ্টার, ড্রোন এবং ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং বিমান। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ Z-20J ট্যাকটিক্যাল ইউটিলিটি হেলিকপ্টারের আপগ্রেড সংস্করণ। শিপবোর্ন পরিবেশের জন্য বিশেষ এই মডেলটির রোটর ও টেইল বুম ভাঁজ করা যায়, যা জাহাজে সংরক্ষণ ও পরিচালনাকে সহজ করে। এই প্রথমবার প্রদর্শনীতে বাস্তব Z-10ME হেলিকপ্টার দেখা গেল। এটি সকল আবহাওয়ায় বিভিন্ন মিশন সম্পাদন করতে পারে। এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এর প্রতিনিধি লিনজিউ জানান, Z-20J মূলত বড় নৌযান যেমন অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ বা ল্যান্ডিং ভেসেলে মোতায়েনের জন্য তৈরি। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা ছিল ২৫৯। এটিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিস্থিতি বলে জানান বিশেষজ্ঞরা। এর আগে বুধবার নয়াদিল্লিতে দীপাবলির উৎসবের আগে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেন ভারতের সর্বোচ্চ আদালত। পাশাপাশি দিল্লির আশপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোয় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। প্রথম দেখায় কুয়াশা মনে হলেও আদতে তা নয়। মূলত বিষাক্ত বায়ুকণা বাতাসের সঙ্গে মিশে ভারতের নয়াদিল্লিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্বের অন্যতম দূষিত নগরীর তালিকায় প্রায়ই প্রথম দিকে উঠে আসে নয়াদিল্লির নাম। শীত মৌসুমের আগেই তা আবারও ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ভারতের বায়ুমান নিচে নেমে যায়। এ সময় বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা বা পার্টিকুলার ম্যাটার 10 এর স্তর অনুযায়ী ছিল 259। এর স্বাভাবিক স্তর থাকে 0 থেকে 50 পর্যন্ত। সে হিসেবে নয়াদিল্লির পরিস্থিতি অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানান বিশেষজ্ঞরা। ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায় দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। ধূলিকণা মিশে বাতাস ভারী হয়ে যাওয়ায় বিপাকে পড়েন দৈনন্দিন কাজে বের হওয়া মানুষ। আমি 1 বছর পর দিল্লিতে এসেছি। এখানে এত বেশি দূষণ। আগে যখন দিল্লি আসতাম তখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন চারপাশে শুধু ধুলাবালি আর দূষণ। এর আগে স্থানীয় সময় বুধবার নয়াদিল্লিতে দীপাবলির উৎসবের আগে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেন ভারতের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দিল্লির আশপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর পরিমাণও বেড়ে গেছে, যার কারণে বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে। তবে বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়ান বলে জানান কৃষকরা। আমরা বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়াই, যদিও আমরা এটা পোড়াতে চাই না। যদি সরকার এগুলো অপসারণের জন্য 6000 রুপি করে দেয় তাহলে আমাদের আর এটা পোড়াতে হবে না। এদিকে 2024 সালে দিল্লির মোট দূষণের প্রায় 38% ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা। নাসরিন রুমি, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে শরীরচর্চায় নতুন মাত্রা যোগ করেছে পিলাটিস সেশন। ইয়াটের ভেতর শরীরচর্চা করে সন্তুষ্টি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। ভিন্নধর্মী এই অভিজ্ঞতা নিতে খরচ পড়বে 350 থেকে 1000 দিরহাম। গ্লোডেক আয়োজিত এই অনন্য উদ্যোগে ফিটনেস প্রেমীরা পানিতে ভাসতে ভাসতে করছে শরীরচর্চা। গতি ও গ্ল্যামারের দুবাইয়ের জীবনে ইয়োটের এই পিলাটিস সেশন যেন এনে দিচ্ছে একটুখানি শান্তির ছোঁয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গালফ উপকূলে এখন দেখা মিলছে ইয়োটে পিলাটিস সেশনের। আয়োজকরা বলছেন এই অভিজ্ঞতার মাধ্যমে দ্রুতগতির জীবন থেকে মুক্তি মিলবে। প্রতি সপ্তাহে পিলাটিস সেশনে অংশ নেন 12 থেকে 20 জন। প্রশিক্ষক ফিওনা ফ্যালকনার বলেন, দুবাইয়ের ব্যস্ত জীবনে মানুষ সবসময় ছুটে চলে, আর এই পিলাটিস সেশন তাদের স্থির থাকার ক্ষেত্রে সাহায্য করবে। দুবাইয়ে নানা রকম শরীরচর্চার সুযোগ রয়েছে। আমি নিজেও যেহেতু ব্রেথ ওয়ার্ক প্রশিক্ষক হিসেবে কাজ করি, তাই নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইয়োটে এই পিলাটিস সেশনটাই আমার সবচেয়ে প্রিয় অভিজ্ঞতা। সমুদ্রে ভেসে থেকে পিলাটিস সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। সত্যিই দারুণ লেগেছে। দুবাইয়ে আমরা সাধারণত খুব দ্রুতগতির জীবনে অভ্যস্ত, সবসময় ছুটে চলি, কিন্তু এখানে পানির উপরে স্থির থেকে শরীর চর্চা করা এক অসাধারণ অভিজ্ঞতা। পিলাটিস সেশনে অংশগ্রহণ করতে খরচ পড়বে 350 থেকে 1000 দিরহাম। তীব্র গরমের মধ্যেও সন্ধ্যার সেশন সহজে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বলে জানান অংশগ্রহণকারীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার 77তম আসর শুরু হয়েছে। 5 দিন ব্যাপী মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ শতাধিক দেশ। মেলায় এবছরের অতিথি দেশ ফিলিপিন্স। জার্মানি থেকে ফ্রাঙ্কফুর্ট বইমেলার বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। 15 অক্টোবর বুধবার থেকে জার্মানিতে বসেছে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার 77তম আসর। মেলায় এবারের অতিথি দেশ ফিলিপিন্স। এছাড়াও মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ শতাধিক দেশ। বাংলাদেশ স্টলে তুলে ধরা হয় দেশের কবি, সাহিত্যিক, লেখক ও গবেষকদের বই। জাতীয় গ্রন্থকেন্দ্র ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে স্টলটি। প্রতিবারের মতো এবারও মেলায় দেশের স্টল থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রবাসী পাঠকেরা। জার্মানিতে তথা হোল ইউরোপে আমাদের সেকেন্ড থার্ড জেনারেশনের মধ্যে বাংলাদেশি কালচার, বাংলাদেশি সাহিত্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আশা করি নেক্সট টাইম আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাচ্চাদের বই নিয়ে আসবে এবং এটাকে আরও ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করে নেবে। ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার এবারের আসরে অংশ নিয়েছেন বিশ্বের শতাধিক দেশের হাজারো লেখক, 7000 সাংবাদিক ও 4000 প্রকাশক ও মুদ্রক।
5 দিনব্যাপী এই বইমেলায় প্রায় প্রতিদিনই অংশ নিচ্ছেন লাখো পাঠক, ক্রেতা ও দর্শনার্থী। মেলা চলবে 19 অক্টোবর পর্যন্ত। সম্মাননা জানানো হয় চলতি বছর জার্মান বুক প্রাইজ জেতা উপন্যাস ডি হল্যান্ডার ইনেনের লেখক ডরোথি এলমিগারকে। জার্মানি থেকে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ। ভেনেজুয়েলার সান ফ্রান্সিসকো দে অ্যাসিসে সেন্ট ফ্রান্সিস দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় রঙিন কচ্ছপ দৌড়। বাসিন্দারা কচ্ছপ সাজিয়ে প্রতিযোগিতায় অংশ নেন, দর্শকরা লেটুস দিয়ে উৎসাহ দেন। ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে ভিড় করেন অনেকে। রঙিন রিবন, ছোট দৌড়ের ট্রাক, পাশে উৎসবমুখর মানুষ, ধীর গতিতে এগোচ্ছে সজ্জিত কচ্ছপ। ভেনেজুয়েলার সান ফ্রান্সিসকো দে আসিস শহরে চলছে ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশ নিচ্ছে কচ্ছপ। প্রাণীদের পৃষ্ঠপোষক সেন্ট ফ্রান্সিসকে সম্মান জানাতে প্রতি বছর এই অদ্ভুত কিন্তু প্রিয় উৎসবের আয়োজন করে স্থানীয়রা। বাসিন্দারা রঙিন রঙে কচ্ছপের খোলস সাজিয়ে তোলে, তারপর শুরু হয় প্রতিযোগিতা। দর্শকরা হাতে লেটুস নিয়ে উল্লাসে কচ্ছপদের উৎসাহ দেয় গন্তব্যে পৌঁছাতে। এটা শুধু প্রতিযোগিতা নয়, আমাদের ঐতিহ্য। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মুহূর্ত। এই খেলা আমাদের খুব আনন্দ দেয়, এদিন আমরা খুব মজা করি। দৌড়ে অংশ নেয় প্রায় 80টি কচ্ছপ। এই আয়োজন শিশু থেকে বৃদ্ধ সবাইকে একত্রিত করে, ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। এটি আমাদের ঐতিহ্যবাহী খেলা, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। আমরা খুব উৎসব প্রেমী। ভেনেজুয়েলার এই কচ্ছপের দৌড় শুধু গতি নয়, আনন্দ আর উৎসবের এক মিশেল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।